নমস্কার, আমি ডক্টর দেবজ্যোতি দত্ত। সমব্যথী পেন ক্লিনিক, পেন ম্যানেজমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। আমরা হাতে একটা শোল্ডারের মডেল নিয়েছি এবং আমরা বুঝবো যে ফ্রোজেন শোল্ডার কেন হয়, কিভাবে হয়, কাদের বেশি হয় এবং কিভাবে এর চিকিৎসা সম্ভব। প্রথমত বলে রাখা ভালো, আমাদের কাঁধ বা শোল্ডার জয়েন্ট মূলত তিনটে হাড় নিয়ে তৈরি। এই পাশে যে হাড়টা আসে তাকে বলে, অর্থাৎ এই দিকের হাড়টা হচ্ছে স্ক্যাপুলা, এই দিকের হাড়টাকে বলা হচ্ছে হিউমারাস, এই অংশটা হচ্ছে হিউমারাসের মাথা, এবং এই স্ক্যাপুলা থেকে এদিকে যদি দেখেন একটা বড় অংশ চলে গেছে যাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোমিয়ান, এবং সামনে থেকে একটা হাড় এসে অ্যাক্রোমিয়ানের সাথে যোগ দেয়, একে বলে হচ্ছে ক্লেভিকেল। অর্থাৎ এই অ্যাক্রোমিয়ান, এইদিকে স্ক্যাপুলার একটা অংশ যেটাকে বলে গ্লিনয়েড ক্যাভিটি, তো এই অংশটা, এবং এখানে একটা ছোট্ট অংশ রয়েছে যেটাকে বলে করোনয়েড প্রসেস, এরা মিলে তৈরি করে আমাদের শোল্ডার জয়েন্ট, আর তার মাঝখানে এসে ঢোকে আমাদের হিউমারাস। কিন্তু শুধু হাড়ই আমাদের সারা শরীর নয়, এর পরে রয়েছে আমাদের একটা কার্টিলেজ, এবং তার উপরে রয়েছে আমাদের ক্যাপসুল, যেটা হচ্ছে শোল্ডার জয়েন্টের ক্যাপসুল, এবং এর বাইরে আছে ক্যাপসুলের সাথে কতগুলো স্পেসিফিক থিকেনিং বা ক্যাপসুলের মোটা অংশ, যেগুলোকে আমরা বলে থাকি লিগামেন্ট। যেমন ওপরের দিকে থাকে সুপেরিয়ার গ্লিনোহিউমারাল লিগামেন্ট, মিডল ইনফিরিয়ার গ্লিনোহিউমারাল লিগামেন্ট, এইদিকে সামনে থেকে আসে কোরাকো হিউমারাল লিগামেন্ট, এদিকেও আরও অনেক রকম লিগামেন্ট আছে। এবার আসি ফ্রোজেন শোল্ডার জিনিসটা কি। আমরা তো স্ট্রাকচারটা বুঝলাম যে শোল্ডারটা কেমন। ফ্রোজেন শোল্ডার হচ্ছে যে অবস্থা যেখানে দেখা যাচ্ছে যে আমাদের হাত তুলতে গেলে, আমরা যদি হাত তুলতে যাই, প্রথমত হাত আটকে যাচ্ছে, অর্থাৎ শোল্ডারের স্টিফনেস হচ্ছে, এবং সাধারণত দেখা যায় হাতটা বাইরের দিকে নিয়ে যেতে গেলে এবং হাতটা উপরের দিকে তুলতে গেলে দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের হাত তুলতে অসুবিধা হয়। ফ্রোজেন শোল্ডার সাধারণত শুরুর সময় ব্যথা থাকে, এবং এই ব্যথাটা আমাদের যখনই হাত তুলতে যাচ্ছি তখন ব্যথা হচ্ছে। এরপরে কি হচ্ছে, হাত স্টিফ হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে দেখা যায় যে হাত নাড়ানোই প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে আমরা তো শোল্ডারের স্ট্রাকচার বা গঠনটা বুঝলাম, তাহলে আমরা বুঝি যে এই ফ্রোজেন শোল্ডারটাতে কী হচ্ছে। ফ্রোজেন শোল্ডারের ভালো ভাষায় বলা হয়, ডাক্তারের ভাষায়, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। অর্থাৎ আমরা যে বললাম যে এই হাড়ের ওপরে কতগুলো ক্যাপসুল আছে, এই ক্যাপসুলগুলো ইনফ্লেমড হয়ে যায়, বা সহজ কথায় বলতে গেলে ফুলে যায়। খুব ভালো বাংলায় বললে বলা হয় প্রদাহ, ইনফ্লামেশনকে। তো সেই ফুলে যাওয়ার ফলে কী হয়, এই ক্যাপসুলগুলো একটা একটার সাথে জুড়ে যায়, যার ফলে আমাদের হাত নাড়ানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। কাদের বেশি হয় ফ্রোজেন শোল্ডার? সাধারণত দেখা গেছে কিছু কিছু রোগ, যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের বারবার ফ্রোজেন শোল্ডার হয়। থাইরয়েডের সমস্যা থাকলে তাদের ক্ষেত্রেও বারবার ফ্রোজেন শোল্ডার হতে পারে, অথবা কখনো শোল্ডার চোট আঘাতের পরেও কিন্তু ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। তো এইগুলো হচ্ছে কিন্তু ফ্রোজেন শোল্ডার কাদের বেশি হয়। এবার প্রশ্ন হলো, শোল্ডারের ব্যথা এবং নাড়াতে না পারা, তার মানেই কি ফ্রোজেন শোল্ডার? আর কি কোনো ডায়াগনোসিস হতে পারে? ডেফিনেটলি শুধুমাত্র এই দুটো কারণেই যে ফ্রোজেন শোল্ডার হচ্ছে বা ইনফ্ল্যামেশন হচ্ছে তা নয়। হাতের ব্যথা এবং নাড়াতে অসুবিধা আরও বেশ কিছু কারণে হতে পারে, যেমন শোল্ডার জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিস, অথবা অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, অর্থাৎ এই দুটো জয়েন্ট যে আছে তার অস্টিওআর্থ্রাইটিস। এবং এছাড়াও এই শোল্ডার জয়েন্টকে নাড়ানোর জন্য কতগুলো মাসেল আছে যাকে বলে রোটেটর কাফ মাসেল, সেই টেন্ডনের অসুবিধা, সেই টেন্ডনের ইনফ্ল্যামেশন, বা সেই টেন্ডন ছিঁড়ে যাওয়া ইত্যাদি কারণেও কিন্তু আমাদের পেন এবং স্টিফনেস হতে পারে শোল্ডারে। কিন্তু আজ আমরা আলোচনা করছি ফ্রোজেন শোল্ডার সম্পর্কে, তো আমরা ফ্রোজেন শোল্ডার নিয়ে আলোচনাটা সীমাবদ্ধ রাখব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা তাহলে কিভাবে দেখি পেশেন্টের হিস্ট্রি কী হবে। তো প্রথমে তো বলবে হাতে ব্যথা, এবং ব্যথা
হাত নাড়াতে গেলেই হচ্ছে, হাত স্টিফ হয়ে যাচ্ছে, এবং ফ্রোজেন শোল্ডারে অন্য হাত দিয়ে যদি এই হাতটা তোলা হয় তাহলেও দেখা যায় পুরোপুরি তোলা যায় না, ব্যথা হয়, হাত বাইরের দিকে নিতে গেলে ব্যথা হয়। রাত্রের দিকে ব্যথা সাধারণত বেড়ে যায় এবং অনেক পেশেন্ট কমপ্লেন করেন যে ডাক্তারবাবু ফ্রোজেন শোল্ডারের জন্য রাত্রে ঘুমাতে পারছি না। তবে যদি আমরা ফ্রোজেন শোল্ডারের ন্যাচারাল হিস্ট্রি দেখি, এর কিন্তু 3টে স্টেজ রয়েছে। একদম প্রাথমিক পর্যায়ে ফ্রোজেন শোল্ডারের ব্যথা হয়। তার পরবর্তী পর্যায়ে সাধারণত ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকে এবং ধীরে ধীরে স্টিফনেসটা বাড়তে থাকে, অর্থাৎ শোল্ডার নাড়ানোর ক্ষমতাটা আরও কমে যায় এবং ব্যথাটা ধীরে ধীরে কমতে থাকে। এবং একদম লাস্ট স্টেজ তাকে বলা হচ্ছে ফেজ অফ থয়িং, বা সেখানে আস্তে আস্তে শোল্ডারের মোবিলিটি ইমপ্রুভ হয়। এটা কিন্তু ফ্রোজেন শোল্ডারের ন্যাচারাল হিস্ট্রি এবং এটা হতে বেশ কিন্তু 2 থেকে 3 বছর সময় লেগে যায়। কিন্তু যদি আমরা এর মধ্যে পেশেন্টকে স্বাভাবিক করতে চাই, আমাদের কী কী চিকিৎসার অপশান আছে? মনে রাখবেন, ফ্রোজেন শোল্ডারে সবসময় কিন্তু বড় বড় চিকিৎসা লাগে না। একদম প্রাথমিক পর্যায়ে ডাক্তারবাবু অবশ্যই আপনাকে দেখবেন এবং অ্যাসেস করে দেখবেন যে আপনার ফ্রোজেন শোল্ডারটা কী অবস্থায় আছে। অনেক সময় আমরা কিছু ওষুধ এবং এক্সারসাইজ দিয়ে থাকি এবং প্রাথমিক পর্যায়ে কিন্তু শুধুমাত্র ওষুধ এবং এক্সারসাইজ বা ব্যায়ামের মাধ্যমেই ফ্রোজেন শোল্ডারকে ঠিক করা যায়। যদি ফ্রোজেন শোল্ডার তার থেকে একটু ডিফিকাল্ট অবস্থায় চলে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারের জন্য কতগুলো আলাদা আলাদা পদ্ধতি আছে। যেমন একটা খুব আধুনিক পদ্ধতি, যেটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড গাইডেড হাইড্রোডায়ালিটেশন। কিন্তু সহজ করে বলতে গেলে আমরা আল্ট্রাসাউন্ডের সাহায্যে আমরা শোল্ডার জয়েন্টটাকে প্রথম দেখি এবং শোল্ডারের কয়েকটা নির্দিষ্ট জায়গা দিয়ে আমরা ফ্লুইড, সাধারণত ডেক্সট্রোজ অথবা নর্মাল স্যালাইন, এই ফ্রোজেন শোল্ডারের ভেতরে ইনজেক্ট করা হয় এবং শোল্ডার ক্যাপসুলকে স্ট্রেচ করা হয়। এই সময়টায় ব্যথা কন্ট্রোল করার জন্য সাধারণত লোকাল অ্যানাস্থেসিয়ার সাহায্য নেওয়া হয় অথবা কতগুলো নির্দিষ্ট নার্ভকে ব্লক করে দিয়েও শোল্ডারের ব্যথাকে কমানো সম্ভব এবং এর পরবর্তীতে এক্সারসাইজ করাতে হয়। এটা একটা অপশান গেল। খুব পুরনো চিকিৎসা আগেও করা হতো, সেটা হচ্ছে পেশেন্টকে অজ্ঞান করা হয়, করে হাতটাকে ম্যানিপুলেট করা হয়, অর্থাৎ হাতটাকে নাড়িয়ে এই যে অ্যাডিশনসগুলো আছে এইগুলোকে ব্রেক করে দেওয়া হয়। তাহলে একটা জিনিস খুব সহজেই বোঝা যায় যে ফ্রোজেন শোল্ডার যদি একদম প্রাথমিক পর্যায়ে আসে তাহলে কিন্তু কোনো বড় চিকিৎসা লাগে না। যদি মাঝামাঝি বা মধ্যম পর্যায়ে আসে সেক্ষেত্রেও কিন্তু খুব সহজে ইঞ্জেকশনের মাধ্যমে ঠিক করা যায়। তো মূল মেসেজ যেটা আমি দিতে চাইছি সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। যখনই আপনার এই ধরনের সমস্যা হচ্ছে, আপনি দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যান এবং আপনার অন্যান্য রিস্ক ফ্যাক্টর কী আছে এবং প্রয়োজন হলে কিছু কিছু পরীক্ষা, যেমন শোল্ডারের আল্ট্রাসাউন্ড বা শোল্ডারের এমআরআই করে দেখে নিতে হবে যে শোল্ডারের টেন্ডনগুলো ঠিক আছে কিনা, বা কোথায় ক্যাপসুলার থেকেনিং আছে, কোথায় জল আছে, বা কোথাও ম্যারোইডিমা বা জয়েন্টের ভেতরে ফ্লুইড আছে কিনা, সেইগুলো ভালোভাবে দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের চিকিৎসাটা কিভাবে করা হবে। এবং ডেফিনেটলি অপারেশান বা কোনো বড় চিকিৎসা ছাড়াই এই ফ্রোজেন শোল্ডারকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো করা সম্ভব। আপনাদের যদি এরকম ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, সমব্যথী পেন ক্লিনিক।